নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি নিফটি ফিফটির কথা বলি, শুরুতেই কিছুটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে সেখান থেকে সামান্য পড়ার পরে একটা বড় র্যালিও কিন্তু দেখিয়ে দিয়েছিল। আজকের দিনের কত হাই লাগিয়েছে? এই 25,873 হাই লাগিয়েছে। তবে সেইখান থেকে যদি দেখেন, এই যে নিফটি ফিফটি, এটা কিন্তু ক্রমাগত নিচের দিকেই পড়েছে এবং এটা মার্কেটের জন্য খুবই খারাপ সংকেত। তো এই চার্ট প্যাটার্নটা কি বোঝাচ্ছে? যে মার্কেটে রিকভারি এলেই সেখানে কিন্তু বড় বড় ইনভেস্টররা বাজার থেকে টাকা বের করে নিচ্ছে। আর আজকের লো কত? এই 25,662। এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় আজকের যে লো তার কাছাকাছি এসেই থেমে গেছি। মার্কেট এই তেজি ফিরে পেত যদি এই 25,800 এটার উপরে উঠে কিছুক্ষণ টিকতে পারত, কিন্তু দেখতে পাচ্ছেন এই হাই লাগাবার পরেই নিয়মিত কিন্তু নিচের দিকেই পড়েছে, কোনো কনসলিডেশন ফেজে কিন্তু যায়নি। আর আমরা কতই ওপেন হয়েছিলাম? এই 25,696.05 এবং তার নিচে ক্লোজিং হয়ে গেছে। তো মোটামুটি এই নিফটি ফিফটি এটা যদি 25,700, 725 এর উপরেও ক্লোজিং দিত, তাহলেও কিন্তু সেটা মার্কেটের জন্য পজিটিভ হতো। কিন্তু যারা এই মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে বা সেল করছে, তারা কিন্তু মার্কেটকে কোনোভাবেই উপরে টিকিয়ে রাখছে না, মানে নিয়মিত বিক্রি করেই যাচ্ছে। আর গতকাল এই যে মার্কেট বাড়বে শুরুতে, তার কিছু সংকেত ছিল, যেমন এই ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা ওয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা কিছুটা ঠান্ডা হয়েছে। এই ইউএস এর যে ট্রুপস বা সেনাবাহিনী, তারা এই যে কাতারের বেস সেটাও ছেড়ে ফিরে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই যে ইরান, তারা তাদের যে এয়ার স্পেস সেটাও কিন্তু ওপেন করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ট্রেড ডিলের ব্যাপারেও কিছু নিউজ সামনে এসে গিয়েছিল। কি নিউজ? দেখতে পাচ্ছেন, মুখোমুখি কথাবার্তা না হলেও এই ভার্চুয়ালি বা ডিজিটাল মাধ্যমে এই ট্রেড ডিলের ব্যাপারে কিন্তু ইন্ডিয়া এবং ইউএস এই দুটো দেশের মধ্যে কথাবার্তা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, ট্রেড ডিল নিয়ার ফিনিশ লাইন, মানে একদম ফাইনাল পর্যায়ে চলে এসেছে। তবে কোনো ডেড লাইন কিন্তু দেয়া হচ্ছে না। তো এই কথা কে বলেছে? কমার্স সেক্রেটারি, তিনি কিন্তু এই কথা বলেছেন। আর এটা দেখতে পাচ্ছেন এই জানুয়ারি 15 তারিখেরই খবর। আর এই ট্রেড ডিলের ব্যাপারটা নিয়ে বিভিন্ন প্রকার ট্যারিফ চাপিয়ে আমেরিকা ইন্ডিয়ার উপর বারবার প্রেসার তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ইন্ডিয়াও সেখানে ঝুঁকছে না। তো এই ইন্ডিয়া এই সময় কি করছে? এই ইউএস বাদ দিয়ে অন্যান্য অনেক দেশে এই যে এক্সপোর্ট সেটা বাড়িয়ে দিয়েছে। প্রায় 22খানা দেশে এই যে এক্সপোর্ট সেটা বাড়ানো হয়েছে। তেমনই এখানে দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর মাসে চায়নাতে যে এক্সপোর্ট সেটা কিন্তু বেড়ে গেছে, এবং অন্যদিকে এই ইউএসএ যে এক্সপোর্ট সেটা কিন্তু ডাউন হয়েছে এই ট্রাম্পের ট্যারিফের কারণেই। এই এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ট্রেড সেটা দাঁড়িয়েছে 110.20 বিলিয়নে, এবং সেখানে এই আমেরিকার সঙ্গে কতই দাঁড়িয়েছে? 105.31 বিলিয়নে। আর এর আগে যখন এই ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ বসিয়েছিল, তখন চায়না এবং রাশিয়া তারা দুজনেই কিন্তু ইন্ডিয়ার জন্য তাদের যে ব্যবসার মার্কেট সেটা খুলেও দিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প তিনি একটা নোবেলও পেয়ে গেছেন। তবে এই নোবেলটা তিনি কিন্তু তার কাজের জন্য পাননি। এইখানে দেখতেই পাচ্ছেন এই একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের হাতে তার যে পাওয়া নোবেল সেটা কিন্তু তুলে দিয়েছেন। তো এনার নাম কি? দেখতে পাচ্ছেন এই মাচাদো, ইনি এই ট্রাম্পের হাতে তার পাওয়া যে নোবেল সেটা তুলে দিয়েছেন। তবে এই যে নোবেল ইনস্টিটিউট, তারা কিন্তু এটা বলে দিয়েছে যে মাচাদোর অধিকার নেই এই নোবেল প্রাইজটা ট্রাম্পকে দেওয়ার। তবে এই হোয়াইট হাউস অফিসিয়াল তারা কনফার্ম করেছে যে ট্রাম্প তিনি কিন্তু এই মেডেলটা রাখবেন। তো এই মাচাদো ইনি কে? এইখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই ভেনেজুয়েলার অপোজিশন লিডার, এই মারিয়া করিনা মাচাদো। ইনি রিসেন্টলি এই শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, এবং এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুশিও হয়েছেন। এবং এই ইরান এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা কিছুটা ঠান্ডা হওয়ায় ক্রুড অয়েলের যে প্রাইস সেটাও কিন্তু গতকাল অনেকটা পড়ে গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আজকের দিনে এই ইনফোসিস এবং উইপ্রো শেয়ার এইগুলো বাজারকে উপর দিকে তুলেছে। যদি কথা বলি ইনফোসিসের শেয়ারের ব্যাপারে, দেখতে পাচ্ছেন 5.5%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটার যে নাম্বার সেটা তো মোটামুটি ছিল, তবে কোম্পানি তাদের যে গাইডেন্স সেটা কিন্তু হাইক করে দিয়েছে। এবং এরপরই শার্প র্যালি দেখা গেছে। কোম্পানি তাদের এই গ্রোথ গাইডেন্স এটা কত রেখেছে? 3 থেকে 3.5%। তার সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং মার্জিন এর যে আউটলুক সেটা রেখেছে 20 থেকে 22%। এবং এরই সঙ্গে সঙ্গে উইপ্রো শেয়ার এখানেও 2.5%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। আর যদি কথা বলেন এই নিফটি ফিফটির, প্রথমে এই যে নিফটি ফিফটি তেজিতে ছিল, এই সময় কিন্তু ইন্ডেক্সগুলোই তেজিতে ছিল। স্টক স্পেসিফিক বলুন বা পোর্টফোলিও ওয়াইজ বলুন, সেরকম তেজি কিন্তু প্রথম থেকেই ছিল না। আর এইখানে যদি দেখেন নিফটি ফিফটির টপ মুভারগুলো, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফোসিস লিমিটেড, এটাই কিন্তু নিফটি ফিফটিকে সব থেকে বেশি তুলেছে, প্রায় 59 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। তারপরে এই ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করেছে, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে দেখতে পাচ্ছেন এই টেক মাহিন্দ্রা, এটা আইটি সেক্টর থেকে রয়েছে। তারপরে এই সেল টেক, এটাও আইটি সেক্টরের। উইপ্রো লিমিটেড, এটাও আইটি সেক্টরের। শ্রীরাম ফাইন্যান্স, এবং তারপরে যদি এর একটু নিচেও যান, এখানে দেখতে পাচ্ছেন টিসিএস রয়েছে 2.59 পয়েন্ট। তারপরে এই বাজাজ ফাইন্যান্স রয়েছে 2.16 পয়েন্ট। মানে এই যে ইন্ডেক্স ওয়াইজ আজকে একটু তেজি দেখা গিয়েছিল, সেগুলো কিন্তু শুধুমাত্র দেখা গিয়েছিল এই আইটি সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে
এই ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর এগুলোর জন্য। তারপরে বিএসসি সেন্সেক্সও একই রকম জিনিস দেখতে পাচ্ছেন, এটাও এই শুরুর সময় অনেকটা বেড়ে গিয়েছিল এবং তারপরে সেইখান থেকে আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। আর এফআইআইদের লাগাতার সেলিং সেটাই কিন্তু এই মার্কেটকে ওপরে টিকতে দিচ্ছে না। তারপরে যদি ব্রডার ইন্ডেক্সেস গুলো দেখি, এই নিফটি নেক্সট 50 এটা সামান্য পজিটিভ, নিফটি ব্যাংক এখানে ভালো তেজি দেখা গেছে 0.86%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম নিউট্রাল রয়েছে, মিড ক্যাপ সিলেক্ট দেখুন সামান্য ডাউন হয়ে গেছে, তারপরে 100, 200, 500 এগুলো মোটামুটি ফ্ল্যাটই বলতে পারেন। তারপরে এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 একটাই 0.5%-এর উপরে বাড়া এবং একটা 0.16% বেড়েছে। আর স্মল ক্যাপে তো পতন দেখা গেছে, এই স্মল ক্যাপ 100 দেখুন 0.28% পড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা পড়েছে 0.17%। মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ এগুলোতে কিন্তু সেরকম খুব ভালো তেজি দেখা যায়নি, উল্টে পতনই দেখা গেছে এবং যার কারণে ইন্ডেক্স ওয়াইজও কিন্তু আজকে পতন আমরা দেখতে পেয়েছি এবং ওভারঅল মার্কেট ব্রেথও খুব খারাপ। দেখতে পাচ্ছেন এনএসসিতে যে 3270 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা মাত্র 1338 খানা এবং সেখানে পড়ে গেছে কতগুলো, এই 1828 খানা স্টক পড়ে গিয়েছে। আর যদি সেক্টরের কথা বলি, নিফটি অটো, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম ফ্ল্যাট রয়েছে, এফএমসিজিও সামান্য ডাউন। তারপরে দেখতে পাচ্ছেন আইটি এটা কেমন পারফর্ম করেছে 3.34%। তো আইটি সেক্টরে বিগত কয়েকদিনে এরকম ভালো পারফরমেন্স কিন্তু দেখা যায়নি। তারপরে এই মিডিয়া, মেটাল, ফার্মা এগুলো সবই ডাউন, ফার্মা পড়ে গেছে 1.28%। তারপরে দেখুন পিএসইউ ব্যাংক এটা 1.16% বাড়া, প্রাইভেট ব্যাংক এটাও বেড়েছে 0.45% এবং এই নিফটি রিয়ালটি এখানে 0.35% তেজি দেখা গেছে। তো গতকাল বিএমসি ইলেকশনের যে পোল যেটা সামনে এসেছিল, তারপরে কিন্তু রিয়েলিটি সেক্টরে কিছু কোম্পানি মোটামুটি ভালো পারফর্ম করেছে আর বাজারকে আজকে উপরে তুলেছে এই নিফটি আইটি এবং এই নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্সটা। এরপরে যদি স্টক স্পেসিফিক কথা বলি, প্রথমে তো ইনফোসিসের নামই আসবে, 5.58% বেড়েছে। তারপরের কোম্পানি কি, এই জেন টেকনোলজি লিমিটেড 7.87% বেড়েছে। কোম্পানি কিছু অর্ডারও পেয়েছে, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ডিফেন্স মিনিস্ট্রি এদের তরফ থেকে 404 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর কিসের জন্য অর্ডার, এইখানে দেখতে পাচ্ছেন এই 332 কোটি টাকার অর্ডার পেয়েছে এই অ্যান্টিড্রোন সিস্টেম, তার সঙ্গে সঙ্গে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম এইটার জন্য। তো এই টাকায় কোম্পানি কিছু এই যে অ্যান্টিড্রোন সিস্টেম সেটা তৈরি করবে এবং এই 72 কোটি টাকাতে এই ট্রেনিং সিমুলেটরস অ্যান্ড ইকুইপমেন্ট এইগুলো তৈরি করবে এবং এই অর্ডার পাওয়ার পরে স্টকে আজকে তেজিও এসেছে। তারপরে এই অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড 9%-এর উপরে বেড়ে গেছে। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এই সেলস বা টপ লাইন এটা তো বেড়েছে 1262 থেকে বেড়ে 1335, কোয়ার্টারলিও বাড়া রয়েছে। তারপরে অপারেটিং প্রফিট এইখানেও দেখতে পাচ্ছেন বৃদ্ধি দেখা গেছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, এইখানে সামান্য পতন দেখা গেছে, এই 281 থেকে পড়ে হয়েছে 269। তো যেখানে অন্যান্য ব্রোকিং কোম্পানিগুলো খুব খারাপ পারফর্ম করছে, সেখানে কিন্তু এই কোম্পানির যে পারফরমেন্স যেটা ইনলাইন রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু কর্পোরেট অ্যাকশনও ঘোষণা করে দিয়েছে। যদি কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা এই ইন্টিরিম ডিভিডেন্ড এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্প্লিট দেওয়ার কথাও ঘোষণা করেছে। কোম্পানি এক একটা শেয়ার পিছু 23 টাকা করে ইন্টিরিম ডিভিডেন্ড দিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে 1:10 এই অনুপাতে স্টক স্প্লিট দেওয়ার কথাও ঘোষণা করেছে। মানে এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা 23 টাকা করে ডিভিডেন্ড পাবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে শেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে কিন্তু 10 ভাগ হয়ে যাবে, মানে স্টকের যে প্রাইস সেটা কিন্তু 10 ভাগের 1 ভাগ হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের পোর্টফোলিওতে এই স্টক রয়েছে তাদের যে শেয়ারের সংখ্যা সেটাও কিন্তু 10 গুণ হয়ে যাবে। আর এই ডিভিডেন্ড পাওয়ার জন্য যে রেকর্ড ডেট সেটা কবে রাখা হয়েছে, এই জানুয়ারির 21 তারিখটাকে। এই দিনে শেয়ারটা ডিম্যাট অ্যাকাউন্টে থাকলে আপনি এই ইন্টিরিম ডিভিডেন্ড পেয়ে যাবেন। এবং এরই সঙ্গে সঙ্গে গ্রো আরো একটা ব্রোকার, এখানেও 5%-এর কাছাকাছি তেজি আমরা দেখতে পেয়েছি। কি কারণে, দেখতে পাচ্ছেন এই যে মতিলাল ওসওয়াল এই যে এজেন্সিটা রয়েছে তারা এটা বলছে যে গ্রো এই কোম্পানিটা বিভিন্ন সেগমেন্টে তাদের যে মার্কেট শেয়ার সেটা বাড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক প্রোডাক্টও লঞ্চ করেছে, যেমন এই মার্জিন ট্রেডিং ফেসিলিটি, তার সঙ্গে সঙ্গে কমোডিটিস ট্রেডিং, যেইগুলো কোম্পানির যে গ্রোথ সেখানে কিন্তু কন্ট্রিবিউট করবে। দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ ব্রোকারেজ কমেন্ট্রির পরে এই স্টকে তেজি এসেছে। আর এই মতিলাল ওসওয়াল এরা কত টার্গেট দিচ্ছে, দেখতে পাচ্ছেন বাই রেটিং দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে 190 টাকা পার শেয়ার, আর বর্তমানে কত চলছে 173। আর এই যে রেটিংগুলো সেইগুলো কোন দিনের হিসাবে আসে, আগের দিনের ক্লোজিং প্রাইসের হিসেবে আসে। এর আগের দিনে কতই ক্লোজ হয়েছিল, 164-তে ক্লোজ হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নাম্বার সেটাও ইনলাইন ছিল। তারপরে এই ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ লিমিটেড 7%-এর উপরে বেড়েছে। এই কোম্পানিতে বড় কিছু ইনভেস্টর টাকা লাগিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কিউ ফান্ড রয়েছে তারা এই কোম্পানির কিছু স্টেক কিনে নিয়েছে। টোটাল এই 232 কোটি টাকার ব্লক ডিল হয়েছে এবং এই ব্লক ডিলের অ্যাভারেজ প্রাইস কত ছিল, 2110 টাকা পার শেয়ার। তো এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার কাছাকাছি কিন্তু এই প্রাইসটা ছিল। অনেক সময় কি হয়, এই ব্লক ডিল সেগুলো অনেকটা ডিসকাউন্টে হয়, তখন শেয়ার পড়ে যায়। আর এই ব্লক ডিল হওয়ার সময় কি বোঝা যায়, যে এই প্রাইসটাকেই বড় বড় যে ইনভেস্টররা রয়েছে তারা একটা ফেয়ার প্রাইস হিসেবে ধরছে এবং সেই কারণে যখন এরকম দেখবেন ক্লোজিং প্রাইসের কাছাকাছি ব্লক ডিল হচ্ছে তখন স্টকে ইউজুয়ালি তেজিই দেখা যায়। এই যে এফআইআইটা রয়েছে
তারা এই কোম্পানির 11.11 লাখ শেয়ার কিনেছে। যেখানে এই এফআইআইরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে একটা কোম্পানিতে টাকা লাগাচ্ছে, এটা কিন্তু মার্কেট খুব পজিটিভ ভাবেই নিয়েছে। এই এফআইআইটা এই কোম্পানির প্রায় 1.86% স্টেক কিনে নিয়েছে। তারপরে এই আইএফসিআই লিমিটেড, এটা 7.49% বেড়েছে এবং লাগাতার তেজি দেখা যাচ্ছে। যদি 5 দিনেও দেখেন প্রায় 20%-এর কাছাকাছি বেড়ে গেছে। কি কারণে বাড়ছে? এনএসির যে আইপিওটা আসবে, সেই আইপিও আসার খবরে বাড়ছে। কারণ এই আইএফসিআই এই কোম্পানির এনএসি যে কোম্পানিটা রয়েছে তাতে ইনডাইরেক্টলি কিছুটা ইনভেস্টমেন্ট রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেবি চিফ তারা বলে দিয়েছে এই যে এনএসির আইপিওটা তারা খুব তাড়াতাড়ি এই যে এনওসি সেটা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই শেয়ারটা খুব তাড়াতাড়ি মার্কেটে কিন্তু এসে যাবে, মানে আইপিও হিসাবে আসবে। এই এনএসিতে আইএফসিআই এই কোম্পানিটার ইনডাইরেক্টলি 2.35% স্টেক রয়েছে এবং এই এনএসি কোম্পানির যিনি সিইও রয়েছেন আশিস চৌহান, তিনি কি বলছেন যে এই এনওসি পাওয়ার 6 থেকে 8 মাসের মধ্যে এই যে আইপিওটা এটা বাজারে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আইএফসিআই কারেন্টলি হ্যাজ অ্যান এফেক্টিভ ইনডাইরেক্ট স্টেক অফ অ্যাপ্রক্সিমেটলি 2.35% in the NSE through its majority ownership of Stockholding Corporation of India এবং যার ভ্যালু কত? এই 13,000 কোটি টাকা। আর যেখানে এই আইএফসিআই এর যে নিজস্ব মার্কেট ক্যাপিটাল সেটা কত? এই 16,400 কোটি। তারপরে একটি কোম্পানি যেগুলো পড়েছে দেখবো, এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড 10%-এর উপরে পড়ে গেছে। কোম্পানি কি কারণে পড়েছে? দেখতে পাচ্ছেন এই কোম্পানি নিজেই বলেছে যে কিছু অর্ডার তারা পেতো এরকম আশাই চলছিল, কিন্তু সেই অর্ডার তারা পায়নি। কিসের জন্য অর্ডার? এই সিএলডব্লিউ লোকো কবচ টেন্ডার। দেখতে পাচ্ছেন সেই কবচ টেন্ডারের নাম আসছে। তো এখানে 6,300 ইউনিট এই যে কবচ সিস্টেম সেটা তৈরির অর্ডার এই কোম্পানি পেতে পারতো, কিন্তু অন্যান্য যে বিডার ছিল দেখতে পাচ্ছেন তাদের যে প্রাইস সেগুলো কিন্তু এর যে বিডিং প্রাইস তার থেকে কম ছিল। তো যারা লোয়েস্ট বিডার হবে তারাই অর্ডার পাবে এবং এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং এদের এই বিড যেহেতু বেশি ছিল সেই কারণে কিন্তু তাদের এই অর্ডারটা হাতছাড়া হয়েছে। এবং তারপরে স্টক দেখতে পাচ্ছেন 9.94% ডাউন হয়ে গেছে এবং একসময় এই যে পতন এটা তো আরো বেশি ছিল। আজকের লো কত লাগিয়েছে? 757.70। এবং যদি আজকের দিনের এই বটম লেভেল থেকে দেখেন সেইখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 3.5%-এর কাছাকাছি রিকভারি দেখিয়েছে। আর এই অর্ডারটা তো কোম্পানির কাছ থেকে হাতছাড়া হলো। তাহলে এই অর্ডার পেলো কে? দেখতে পাচ্ছেন এই অর্ডার পেয়ে গেছে কার্নেক্স মাইক্রোসিস্টেম লিমিটেড। তো গতকালই এই দুটো কোম্পানি নিয়ে আলোচনাও করেছিলাম এবং এই অর্ডার পাওয়ার পরে কোম্পানিটা 7%-এর কাছাকাছি বেড়ে গেছে। এইখানে দেখুন এই কোম্পানিটা 2466 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং কিসের জন্য অর্ডার পেয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং অফ 3024 সেট অফ অনবোর্ড কবচ লোকো ইকুইপমেন্ট। সেই কবচ লোকো যে ইকুইপমেন্ট এটার জন্যই কিন্তু এই কোম্পানি অর্ডার পেয়েছে। তো একটা কোম্পানি এই বিডে জিততে পারেনি, সেই কোম্পানির শেয়ার পড়ে গেছে এবং যেই কোম্পানি বিডে জিতলো তার শেয়ার বেড়ে গেছে। তারপরে আরো কিছু শেয়ার পড়েছে, যেমন অথম ইনভেস্টমেন্ট 4%-এর উপরে ডাউন, তারপরে এমএমটিসি প্রায় 3.5%-এর উপরে, রিলায়েন্স পাওয়ার 3.68% ডাউন হয়েছে, তারপরে এল&টি টেকনোলজি সার্ভিসেস এটা পড়ে গেছে 7.67%। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এই যে টপ লাইন এটা তো ভালোই ছিল, 2653 থেকে বেড়ে 2924 হয়েছিল, যদিও কোয়ার্টারলি সামান্য ডাউন ছিল। তারপরে এই অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই ভালো, কিন্তু তারপরে কোম্পানির যে এককালীন খরচা এই নতুন লেবার কোডের কারণে পড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন 303 কোটির নেট প্রফিট, যেটার আগের কোয়ার্টারের থেকেও কম এবং আগের বছর সেম কোয়ার্টারের থেকেও কম, এবং এরপরে মার্কেট এই শেয়ারটাকে নিচের দিকে কিন্তু নামিয়ে এনেছে। তারপরে যদি কথা বলি সিবলা লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে বিভিন্ন ব্রোকার নেগেটিভ টার্গেট দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই স্টকটা পড়েছে 3%। কেন? বিভিন্ন যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা এদের যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে। এবং কিসের ব্যাপারে দেখতে পাচ্ছেন? এই যে লান রিওটাইড ডিসরাপশন, তার জন্য এই যে লান রিওটাইড এই যে ড্রাগস বা মেডিসিন এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা মূলত ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা হয়। আর এই সিবলা এই কোম্পানিটা বলে দিয়েছে এদের এই যে ইউরোপিয়ান কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার রয়েছে যাদের কাছে এই ড্রাগের ব্যাপারে ইউএসএফডি এর অ্যাপ্রুভাল রয়েছে, তারা সাময়িকভাবে এই যে ওষুধটা সেটা তৈরি করা বন্ধ করে দিয়েছে এবং তারপরে বিভিন্ন ব্রোকারেজ এর যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে। আর এরপরে যদি একবার কমোডিটি মার্কেট দেখি, তো আজকে কমোডিটি মার্কেট একদম শান্ত রয়েছে। এই সিলভার ফিউচার এই 0.5% ডাউন। তারপরে যদি গোল্ডের কথা বলি, দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট ট্রেড করছে এবং এই কপার এটাই 1% ডাউন। তো বড় বড় যে মুভ আসছিল সেগুলো কিন্তু আজকের দিনে সেরকম দেখা যায়নি। আর এরপরে Q3 নাম্বার, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি Q3 নাম্বার পেশ করবে, যেমন তার মধ্যে বড় বড় কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন এই উইপ্রো রয়েছে, এরা ইতিমধ্যেই তাদের নাম্বার পেশ করে দিয়েছে। তারপরে টেক মাহিন্দ্রা, পলিক্যাব ইন্ডিয়া রয়েছে, তারপরে লীলা প্যালেস, ফেডারেল ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তারপরে রিলায়েন্স, এল&টি ফাইন্যান্স, শোভা দেখতে পাচ্ছেন, জেবি কেমিক্যাল, এরকম কিছু কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। আর এরপরে চলুন একবার নিফটি দেখে নিই। তো আজকে 22টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 28খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এইখানে টপ গেনার দেখতে পাচ্ছেন সবই এই আইটি সেক্টর থেকে বিলং করছে। এই ইনফোসিস 5.58% বেড়েছে, তারপরে টেক মাহিন্দ্রা 5.26%, উইপ্রো 2.54%,
তারপরে এই HCL টেক 2.41% এবং TCS বেড়েছে 2.34%। আর উল্টো দিকে পড়েছে কোনগুলো? তো পড়া শেয়ারের মধ্যে ইটারনাল 3.76% ডাউন হয়েছে। তারপরে জিও ফাইন্যান্স 3.15% পড়েছে। তবে জিও ফাইন্যান্স কোম্পানির যে নাম্বার সেটা মোটামুটি ছিল, কোম্পানির যে মেন বিজনেস সেটা কিন্তু এখনো শুরুই হয়নি। তারপরে সিবলা 2.54% ডাউন, হিন্ডালকো পড়ে গেছে 2.44% এবং এশিয়ান পেন্টস এখানে 2%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, নিউজ এইগুলোর ব্যাপারে কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।